বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার চতুর্থ পর্ব। আমাদের ঝুলির নিবেদনে অপবিদ্যা এই পর্বটি অর্থাৎ চতুর্থ পর্বটি আমার স্বপ্নদৃষ্ট গল্প। এই পর্বটি লেখার আগে আমি কিভাবে গল্পটি শেষ করব বুঝে পাচ্ছিলাম না। তারপরে রাত্রে এই গল্পটি স্বপ্নে আসে, তাই এই স্বপ্নে পাওয়া গল্পটি আপনাদেরকেই আমি উৎসর্গ করলাম। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পর্বটিতে একটি প্রাণী হত্যার বিবরণ রয়েছে, কিন্তু সেটি শুধুমাত্র রোমাঞ্চকর পরিস্থিতি এবং প্লট তৈরির খাতিরে। আপনারা গল্প শোনার আনন্দে বিষয়টিকে গ্রহণ করবেন এই আশা রাখি। আসুন গল্পে প্রবেশ করি। ইতি অর্ণব মুখোপাধ্যায়। ওনার গলার মধ্যে যেমন একটা দৃঢ়তা আছে, তেমন আছে শান্তি। শবের সামনে রাখা একটি আসনে বসে তিনি শুরু করলেন নিরীক্ষণ। কি অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া এই মুহূর্তে রুক্ষ আবহাওয়াকে শান্ত করে দিল যেন। আশ্চর্য, সত্যি আশ্চর্য। আমার মনে জোর কয়েক গুণ বেড়েছে, আর তার সাথে পরিস্থিতিও শান্ত হয়েছে। কিন্তু আমাদের সামনে যে অবস্থা এখন ছবির মতো ফুটে আছে, তা দেখলে গায়ে কাঁটা দেয়। কারণ এইমাত্র কুট্টুরি বাবার এক চেলা সেই শবদেহের ওপর একটি বিশেষ বন্যপ্রাণীর ছাল বিছিয়ে দিলেন, যেন কোনো ব্যক্তি তার ওপর বসবেন এক মহা সাধনার উদ্দেশ্যে। অবঘাতে গেছে, সাপে পেঁদিয়েছে, বলে উঠলেন এক চেলা। আমি শবের পায়ের দিকে নিঃশব্দে তাকিয়ে দেখলাম একটি ছোট ক্ষত, যেন পিন ফোটার মতন দাগ। পায়ের গড়ন রুক্ষ, যেমন দিনমজুরদের হয়। হতে পারে ইনি হয়তো কোনো চাষি, চাষের ক্ষেতে সর্পদংশন খেয়েছেন। আজকের এই রাত আর সন্ধ্যের সন্ধিক্ষণে এক চেলা অপরের উদ্দেশ্যে বলে উঠলেন, এই লতা লতা লতা। এমন সময় একটি ডাক আমাকে বড় চমকে দিল। সঙ্গীতার দিকে তাকিয়ে দেখি সেও কেমন যেন কুঁকড়ে গেছে ভয়ে। একটি ডাক, ছাগলের ডাক। দেখলাম একটি মস্ত দড়ি দিয়ে তাকে বেঁধে নিয়ে আসা হচ্ছে। সে নিরীহ প্রাণীটি কিছুতেই আসতে চাইছে, অথচ তাকে জোর করে টেনে হিঁচড়ে আনা হচ্ছে। সবল আর দুর্বলের এই হিঁচড়া হিঁচড়িতে দুর্বল পরাজিত হচ্ছে। ছাগ শিশুটিকে ধরে আনা হলো কুট্টরি তান্ত্রিকের কাছে। তিনি বিশেষ পাত্র থেকে আসনে বসেই একটু সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন ওই ছাগ শিশুর কপাল। কিন্তু এরপর কি? এরপর কেন জানি না আমার ষষ্ঠ ইন্দ্রিয় এক ভয়াবহ নৃশংসতার ইঙ্গিত দিচ্ছিল। বুকটা কেমন যেন ঠিপ ঠিপ করে উঠল। আর করবে নাই বা কেন? সেই নিরীহ শিশুটিকে নিয়ে যাওয়া হলো হাঁড়িকাঠের সামনে। সেখানে নিমেষে তাকে বদ্ধ করা হল। ছাগলটি শেষবারের মতো মহা আর্তনাদ করে নিজেকে মুক্ত করার চেষ্টা করল বটে, কিন্তু তা নিষ্ফল হল।
তখনও বলির খাড়া ওঠেনি। হাঁড়ি কাঠ বদ্ধ অবস্থায় তার গলার স্বর সূক্ষ্মভাবে হলেও শোনা যাচ্ছে, কিন্তু কামারের নির্মমতা নিরীহের বিপক্ষে। সে অদ্ভুত এক নৃশংসতা। এক কোপেই ছিন্ন হয়ে গেল মাথা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এই বলে আসন থেকে উঠে এক বিশেষ নারিকেল পাত্র করে সেই ছিন্ন মুন্ড থেকে ফিনকি দিয়ে ছিটকে পড়া রক্ত নিয়ে আসলেন কুট্টরি তান্ত্রিক। তাঁর চেলাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বললেন, ততক্ষণ তোড়জোড় কর, আমি এই ছোকরার প্রবলেম সলভ করি। তারপর আমার বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে কুট্টরি তান্ত্রিক জানতে চাইলেন, ও বোধ হয় ভয় বলতে পারছে না। তা তুই বল, কি হয়েছে ওর? অনিমেষ বিন্দুমাত্র অপেক্ষা না করে বলে উঠল, গুরুদেব, ওর ওপর না আলেয়ার প্রকোপ পড়েছে। কি করে হলো? আলেয়া তো এমনি এমনি আসে না। সে তো গুরুদেব আমিও বুঝতে পারিনি, সেই জন্যই তো আপনার স্মরণে এনেছি। কুট্টরি তান্ত্রিক এবার একটু ভাবনায় গম্ভীর হলেন। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। আমরা ইতিমধ্যে সেই সব ভূমি থেকে 10 হাত দূরে সরে এসেছি কথার আদান প্রদানে, কিন্তু দূরে যে বিশেষ গুপ্ত সাধন মার্গ অনুসরণ করে মন্ত্রপাঠ শুরু হয়েছে তা শুনতে পেলাম। ক্রমে তা রিং স্বাহা, বোষ্ট এইসব আকার দিচ্ছে। অদ্ভুত মায়াবী, গায়ে কাঁটা লাগানোর আবাহ। মনে হলো কোথায় এসে পড়েছি। এখানে এসে কোনো ভুল করিনি তো? কুট্টরি বাবা এবার আমার দিকে তাকালেন এবং একটু পরে জানতে চাইলেন, জীবনে কোনো কুকাজ করেছো? আমি এক বাক্যে উত্তর দিলাম, না। তাহলে তো এমন হওয়ার কথা নয়। কোনো অপশক্তি তো অকারণে। আচ্ছা, তোমার পিতা বা পূর্বপুরুষের মধ্যে কিংবা মাতৃকুলের মধ্যে কেউ? হ্যাঁ, এইবার আমার একটু খটকা লাগলো, কারণ হঠাৎ আমার এক দুঃসম্পর্কের মামার কথা মনে পড়ে গেল। তিনি খুব ভালোবাসতেন আমায়, কিন্তু ভালোবাসলে কি হবে, স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। সকালে সংসার তো রাত্রে মদ, মাংস আর মেয়ে ছেলে। কত নারীর সর্বনাশ যে করেছে শোনা যায়। হ্যাঁ, মনে পড়েছে। আমার এক মামা ছিলেন, তিনি 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 কি? আমি অনেক কথা বলতে গিয়েও থেমে গেলাম। শুধু বললাম, চরিত্র ভালো ছিল না। কুট্টরি বাবা আমার চাপা দেওয়াটা কেমন যেন বুঝতে পেরে গেলেন, আর এই বিষয়টা তার কাছে আমার ছেলে মানুষই বলে বোধ হলো। লজ্জা পেলে কিন্তু বাঁচাতে পারবো না। এমন কিছু ঘটনা জেনে থাকো যে তোমার মামা করেছিলেন, সেটা লুকিয়ে রেখো না, বলো। একটা শব্দে ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই সব সাধনার ক্ষেত্রে, আর ঘাড় ঘুরিয়েই বুঝলাম ভুল করেছি। কারণ যা দেখলাম তাতে আমার হাত পা রীতিমতো আবার ঠান্ডা হয়ে গেল। কুট্টরি বাবার নবিশরা সেই মরদেহকে জাগিয়ে তুলছেন। তাদের মধ্যে যিনি প্রধান তিনি আবার সবের ওপরে উপনীত। অপরজন সেই বিশেষ নারিকেল পাত্রে সঞ্চিত রক্ত সেই সবের মুখে ঢেলে ঢেলে দিচ্ছেন। একটা গোয়ানি শব্দে সেই মৃতদেহ উঠে কিছুটা পানও করল, কিন্তু সেই পান প্রক্রিয়া যে মোটেই সাধারণ নয় এবং বিশেষ করে সেটা কতটা ভয়ঙ্কর তা বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই। মনে হলো তন্ত্র প্রক্রিয়ায় কিছু বোধহয় সূক্ষ্ম ভুল হয়েছিল, কারণ সেই শবদেহ এবার নিজ হাত বাড়িয়ে
প্রবল আক্রোশের সাথে একটা পৈশাচিক চিৎকার করে সেই প্রধান চেলার গলাটা টিপে ধরল। আরে আরে, এই তো মারাত্মক বিপদ। গুরুদেব, গুরুদেব, এবার কি হবে? আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সঙ্গীতা মূর্ছা গেছে। অনিমেষ সেই দিকে মন দিতে মোটেই আগ্রহী নয়। এদিকে আমার হাত পা হয়েছে ঠান্ডা। কুট্টরি বাবা আমার দিকে দৃঢ়ভাবে তাকালেন। কেন তিনি ওইভাবে তাকিয়েছেন সেটা জানার চেষ্টা করছি। এমন সময় আবার ঘাড় ঘুরিয়ে দেখি সেই মৃতদেহ ক্ষিপ্রভাবে আমার দিকেই চেয়ে আছে, কিন্তু তার হাতে এখন বন্দি সেই নবিশের গলা, আর সেই চেলাটি রীতিমতো ছটফট ছটফট করছে। চোখ কপালে তুলে কুট্টরি তান্ত্রিক বিজবিজ করে বলে উঠলেন। আমি হন্তদন্ত হয়ে চিৎকার করে জানতে চাইলাম, আরে কি হচ্ছে এইসব? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে আমাকে বুঝিয়ে কেউ বলুন। যখন মানুষ বিভ্রান্তিতে পড়ে তখন দিকবিদিক জ্ঞান থাকে না, আমারও হারানো। কিন্তু এই সময় আরও একটা জিনিস ঘটে গেল। পুলু, পুলু, সে তো আমার শৈশবের ডাক নাম, কিন্তু এতদিন পরে এখানে কে ডাকলো আমাকে এই নামে? এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু কোনো উত্তর কারোর কাছে পাচ্ছি না। তখন অনিমেষ আমার হাত ধরে নাড়া দিল। আমি ওর দিকে দেখলাম। ও দেখালো সেই দিকটা যেখানে সেই মরদেহটি শায়িত ছিল। কিন্তু এ কি মৃতদেহ যে উঠে বসেছে! হ্যাঁ হ্যাঁ, তাই তো। আবার সে আমার দিকে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ বাদে আবার সেই মৃতদেহ দুটি শব্দ বলল, পুলু। অনিমেষ বলল, রক্তিম, ও কিন্তু তোর দিকেই দেখছে। কুট্টরি বললেন, হ্যাঁ তাই তো। আচ্ছা, তার আগে সঙ্গীতাকে আশ্রয় নিয়ে যেতে হবে। এই কে কে আছিস? এই বলে কুট্টরি ডাক দিলেন মহিলা ব্রহ্মিণীদের উদ্দেশ্যে। কিন্তু সেই আগ্রহ কোনো কাজে লাগল না, কারণ মৃতদেহ জেগে উঠেছে। সে এখন সকলের মনের দখল একলা নিতে চায়, শুধুই একলা। তাই সে পাশবিক উপায়ে সব কিছু করতে প্রস্তুত, সব কিছু। সে আবার ডেকে উঠল, পুলু। আর তার সাথে সাথে একটা বিকট হাসি গোটা শ্মশানকে ভয়ে আত্মরূপ দিল। কিন্তু অবাক করা বিষয়, আমার মাথার মধ্যে একটা চিন্তা বারবার আন্দোলিত হতে থাকছে। পুলু, এই নামে যেন কে আমায় ডাকতো, কিছুতেই মনে করতে পারছি না। সবাই যখন সেই শবের দিকে তাকিয়ে ভয় পাচ্ছে, এমনকি কুট্টরি পর্যন্ত চিন্তিত, তখন আমি একমাত্র জীবনের স্মৃতি ঘাঁটতে থাকলাম। পুলু, চিনতে পারছিস আমায়? আমি তোর দিদি পুলু, মনে করে দেখ। ব্যাস, এইটা যা বলার অপেক্ষা ছিল। আমার ওপর থেকে উভয় পক্ষ থেকেই মানসিক চাপ আসতে লাগলো। দিদি, কোন দিদি মনে পড়ছে না তো। মাথা দপদপ করছে আমার। কোন দিদি? ওদিকে সবাই আমার মুখের দিকে চেয়ে আছে মহা কৌতূহলী। কুট্টরি বললেন, রক্তিম, বল, মনে কর তোর কোন দিদি ছিল? আমি হতবাক ও মন্ত্রমুগ্ধের মতন উঠে সদ্য উঠে বসা সাধনার শবের দিকে তাকিয়ে আছি, কিন্তু কিছুতেই কিছু মনে করতে পারছি না। এমন সময় সেই শবদেহ মহা হুঙ্কার করে চিৎকার করে উঠল, কানে যেন তালা লেগে যাবার উপক্রম হল। চারিদিকে চিৎকার যখন ভেসে ভেসে বয়ে চলেছে বাতাসে,
তখন সেই সূক্ষ্ম অথচ বিকট তরঙ্গ শব্দের সাথে একটা আকুতি ভেসে আসতে লাগলো। আরে বলু, মনে করে দেখ, আমি তোর দিদি, আমি তোর দিদি। উত্তরী তার শিষ্যদের, বিশেষ করে অনিমেষের উদ্দেশ্যে বলে উঠলেন, মহাসর্বনাশ উপস্থিত হবে। আলেয়া এই দেহে প্রবেশ করে গেছে। পুরুষ দেহে নারী আত্মা মারাত্মক রূপ নিলে বিনাশ অবশ্যম্ভাবী। হ্যাঁ গুরুজি, সেটা আমি অনেক আগেই অনুমান করেছি, কিন্তু সঙ্গীতাকে তো সরাতে হবে। ওর তুলা রাশি, আত্মা চড়াও হবে না হলে। এই মেয়েদের মধ্যে কে আছিস? ওকে কোলপাজা করে নিয়ে যা। কোলপাজা? হ্যাঁ হ্যাঁ, এই শব্দটা শুনেই বর্তমান বিপদের মধ্যেও একটা শৈশবের স্মৃতি মনে পড়ে গেল আমার। যখন ব্রহ্মচারিণীরা সঙ্গীতার দেহকে তুলে নিয়ে যাবার জন্য এলো, তখনও তন্ত্রবিদ্যায় জেগে ওঠা শবদেহে আলেয়া ভূতের তাণ্ডবে গোটা শ্মশান তখন অট্টহাসিতে ভরপুর। এই অভিজ্ঞতা যে বিচিত্র, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জীবিত অবস্থায় মানবাত্মা যেমন স্বাভাবিক থাকে, তারা আশা নিরাশা মেটানোর চেষ্টা করে, সেই আত্মাই যদি জীবনাবসানে অশান্তিতে থাকে, তখন পুনরায় কোনো গুপ্ত কৌশলে নতুন দেহের দরজায় প্রবেশ করার ঐহিক অনুমতি বা গুপ্ত পথ আবিষ্কার করতে পারে, তাহলে যে সে কী করতে পারে তাই দেখতে লাগলাম আমি। আশার কথা এই যে, সে ছিল শ্রমিকের আত্মা, এসে পড়েছে সেই আলিয়া ভূত। কিন্তু এই ভূত হোক বা কোনো অতৃপ্ত প্রাণ, সে যে আমায় চেনে এবং আমার সাথে নিজের পরিচয় তুলে ধরতে চায়, তা আমি বেশ ভালো করেই বুঝে গেছি এতক্ষণে। ওদিকে যখন কোলপাঁজা করে স্ত্রী ভক্তের দল সঙ্গীতাকে তুলে নিয়ে যেতে উদ্যত, তখন আবার সেই মৃতদেহের মুখ দিয়ে আলেয়া ভূত হুঙ্কার দিয়ে উঠল। এই হুঙ্কারের সাথে কোলাহল মিশ্রিত হতে চৌদিক থেকে একটা বিকট হাওয়া বইতে লাগে। পাগলপাড়া সেই হাওয়ার সাথে যখন চারিদিক চঞ্চল হয়ে উঠেছে, তখন আমি দেখলাম সেই বলি যাওয়া ছাগের বিচ্ছিন্ন মাথাটি একটা ঘূর্ণি বায়ুর মতন পাক খেতে লাগল। উত্তরী মন্ত্র পড়তে থাকে, ওং ক্রিং ক্রিং প্রবৃত্তি বৌধ সর্বেষাম শুম্ভায়াং শম্ভুষায়াতাম। কিন্তু কোনো লাভ হয় না, উল্টে অট্টহাসি প্রবল হয়। সেই ছিন্ন মুন্ড ছাগ মহাবেগে ঘুরতে ঘুরতে আমার দিকে আসতে থাকে, বিদ্যুতের মতো ভীষণ বেগে আমার দিকে এগিয়ে আসতে থাকে এবং আমার মাথায় সজোরে আঘাত করছে। সেই আঘাতের তীব্রতায় আমি সংজ্ঞা হারাই। চারিদিক অন্ধকারাচ্ছন্ন। যেমন করে নাটকের মঞ্চে ধীরে ধীরে স্পটলাইট অন্ধকারকে উধাও করে, ঠিক সেই রকমভাবে আমি দেখতে পেলাম একটা যেন অস্পষ্ট ঘর, কিন্তু সেই ঘর যেন বহুকালের পুরাতন। দিনের আলো সেখানে এসে প্রবেশ করেছে, জানলার কাছে বসবার জায়গা আছে, সেখানে একটা শিশু বসে। কিন্তু কে সেই শিশু? আবার একটি বালিকা দুটি পুতুল নিয়ে খেলা করছে অন্য এক কোণে বসে। জানলায় যে শিশুটি বসে আছে তার কোমরে একটা দড়ি বাঁধা। সে এখন জানলার খড়খড়ি দেওয়া পাল্লার কোণে লেগে থাকা ধুলো ঘাঁটছে। সে কথা বলতে পারে না। একবার দেখলে যেন মনে হয় কোনো আসামি তার প্রহরী পরিবেষ্টিত হয়ে জেলখানার দৃশ্য। বাড়ির লোক যেন তার দুষ্টুমিতে বিরক্ত হয়ে তাকে বেঁধে রেখেছে। আমি দেখার চেষ্টা করলাম সেই ঘরের জানালার বাইরের অংশে কি দেখা যায়। একটু চেষ্টা করে করে আমি দেখলাম একটা প্রকাণ্ড ঠাকুর দালান আর তার চাতাল। আমার যেন মনে হতে লাগলো এই দৃশ্য
আমি যেন এর আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা আমার মনে পড়ছে না। এমন সময় যে পুতুল খেলা করছিল সেই বালিকাটি শিশুর দিকে এগিয়ে গেল। সেই শিশু নির্বোধ, তার কথা ফোটেনি এখন। তার হাত থেকে ময়লা পরিষ্কার করে দিল সেই বালিকাটি। তোতলা মুখে সে তার আসামিকে যেন শাসন নয়, স্নেহময় আদর করে বলে উঠল, পুলু পুলু, নোংরা করতে নেই, করানো হয়। কিন্তু সে শিশু কিছুই বোঝে না। সে এবার তার হাতটা তার দিদির আলুলায়িত কেশ পাশে বাড়িয়ে দিয়ে আঙুল দিয়ে তার ধরন বুঝতে লাগল। সেই নির্বোধ মন যেন জানতে চায় কি সেটা। সেই বালিকা তখন আরো স্নেহবতী হল। সে আবেগ ঘন হয়ে তার স্নেহের ছাপ সেই শিশুর ওপর রাখতে তাকে স্নেহালিঙ্গন করল। তার কাছে এও যেন একটা পুতুল। তারপর আবার সেই শিশুর মুখ দিয়ে নিজ নাম শুনতে চেয়ে বালিকা বলল, পুলু পুলু, দিদি বল, দিদি বল। এইবার আমার মনে একটা জিনিস ভেসে উঠল, একটা নাম। সুতপা দিদি। হ্যাঁ, মনে পড়েছে। সুতপা দি তো আমার মামাতো দিদি। অনেক ছেলেবেলার একটা ভাষা ভাষা স্মৃতি এবার জেগে উঠল মনে। আমার চোখের সামনে সেই সময় ফিরে এলো কোন অলৌকিক উপায়ে সেটা বুঝতে পারলাম না। অনুসন্ধিৎসার সাথে সেটাই বোঝবার চেষ্টা করতে লাগলো, কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই বুঝতে পারলাম না। ওদিকে সামনে ঘটনা ঘটে যেতে চলল। সেই শিশু খেলা, সেই বালিকা স্নেহ, কিন্তু এ যেন একটা সিনেমা। আমি নড়তেও পারি না, চড়তেও পারি না, তার মধ্যে প্রবেশ করতেও পারি না, শুধুমাত্র দেখতে পাই। ওদিকে দৃশ্য এগিয়ে চলতে থাকে। শিশুর মুখের দিকে এবার ভালো করে তাকায়। এবারও চমকে যাবার কথা ছিল, কিন্তু এই মন এতবার চমকিত হয়েছে যে এগুলো এখন সইয়ে নিয়েছে। আমাকে নীরবে কোনো বিদ্রোহ না করে যে বিষয়টা সহ্য করে নিতে হচ্ছে তার কিছুই নয়। ওই শিশুর মুখটা হুবহু আমার মধ্যে থাকা ছেলেবেলার ছবি নয়। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমারই ছবি। এই শিশুটি ছেলেবেলার, শিশুকালের রক্তিম পাল। মামার বাড়ির না বোঝা অথচ দেখা সেই শিশু চোখের গল্পের রিপিট টেলিকাস্ট। এইবার সেই শিশু অর্থাৎ আমি এবং সেই বালিকা অর্থাৎ সুতপাদিকে জড়িয়ে ধরলাম সরলভাবে, দিদি ভেবে নয়, সুজন বলে। কারণ দিদি কি জিনিস, বাবা কি জিনিস, আর বন্ধু কি জিনিস সেটা বোঝবার বোধগম্যতা স্বাভাবিকভাবেই আমার তখন নেই। কি জানি, দিদিকে জড়িয়ে সেদিনের আমি খিলখিলিয়ে হেসে উঠলাম। আর সেই বালিকা অর্থাৎ সেদিনের নাবালিকা সুতপা দিদিও হেসে উঠল। আমি সব নারীকেই মা বলে মনে করি, তাই শিশু মনে আকণ্ঠ স্তন্য সুধা পান করতে করতে আমি সেই দিদির বুকে হাত দিলাম। সেই নাবালিকা বলে উঠল, দুষ্টু ছেলে, আমি কি মা নাকি? কিন্তু সে স্নেহ মমতা দিতে কোনো কমতি করল না। সে আমার হাত তার অপরিপক্ক বুক থেকে সরালো না, কিন্তু হাসতে লাগলো আনন্দে। এমন সময় অপর একজন বালিকা এসে প্রবেশ করল। তার গলার স্বর কর্কশ। সে বলে উঠল, টুপা, ওকে রাখ, পড়ে যাবে, কত রকম। কই, আমাকে তো এভাবে কখনো আদর করিসনি। ও মা, আদর করবো না কেন?
তুই আমায় আদর করিস। এই সময় সুতপাদি আমাকে সস্থানে রেখে সেই বন্ধুসম বালিকাকে জড়িয়ে ধরল। এবার সেই বালিকা সুতপাদিকে আরো কঠিন করে কোষে বুকে চেপে ধরল। পুতি, তুই আমায় খুব ভালোবাসিস নাকি পুতি? প্রশ্ন করল নাবালিকা সুতপা। অপরজন বলল, হ্যাঁ, খুব খুব, কোনোদিনও তোকে ছাড়তে পারবো না। এই মুহূর্তে আবার একটা চমক। ঘরে ঢুকে এলো কাকিমা। হ্যাঁ, একে তো আমি চিনি। সে বলে উঠল, কাজের বাড়ির মেয়েকে নিয়ে অত আহ্লাদ ভালো নয়। মেয়ে মেয়ে জড়াজড়ি, বলি এত জড়াজড়ি ভালো না। শুনেছো বৌদি, মেয়েকে একটু দেখে রাখো, চোখে চোখে রাখো, সাবধানে রাখো মেয়েকে, বলে দিলাম কিন্তু। অতঃপর সেই সিনেমার পর্দা বলি বা মঞ্চ বলি কালো হয়ে গেল। কিছুক্ষণ বাদে আবার দেখলাম একটা দৃশ্য। সুতপাদি আর পুঁটি দুজনের খেলার দৃশ্য। ওরা বড় হয়েছে। হ্যাঁ, এই তো 16 বছর হবে। কিন্তু এখনো এর চুল ও বেঁধে দেয় আর ওর চুল ও। সুতপাদির চুল বেঁধে দিচ্ছে বাড়ির কাজের লোকের মেয়ে পুঁটি, আর বলছে, তুই কি সুন্দর দেখতে হয়েছিস রে। কোথায় সুন্দর? মা, কেন তোর এত সুন্দর গায়ের রং? এমা, আঁচল সরাচ্ছিস কেন? ছাড় তো, যা গরম পড়েছে। এমন সময় এই দুজনের মধ্যে এসে উপস্থিত হলো সেই কাকিমা। ছ্যা 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 ছ্যা, হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। বলি, শুনছো দিদি, মেয়ের বিয়ে দাও গো, না হলে ছ্যা 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 ছ্যা। পর্দা আবার কালো হয়ে রাঙা ছিল, মেয়ে দুটো মিলে বিয়ে দিয়ে দিয়েছে বাবা, ভালো হয়েছে। যাক বাবা, বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে দুটোর, ভালোই হয়েছে। যা শুরু করেছিল, বাবারে বাবা। যা বলেছো, ঠিকই হয়েছে, বিধি দিয়েছে। জানো কি মাখামাখি হয়েছিল, কাপড় সরিয়ে দেখতো, বাপরে। ও মা, দাদা এ মারছে। কি? এ তো বিবাহের দৃশ্য। হ্যাঁ, তাই তো। সুতপা দিদি বিয়ে করছে আর আমি কোলে। তখন আমার বয়স হবে 3 কি 4 বছর। সবাই গ্রুপ ছবি তুলবে রিল দেয়া ক্যামেরায়, কিন্তু পুঁটি দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে বিয়ের প্রথা মাফিক সব কাজ এগোচ্ছে। সুতপাদি সরলভাবে সব উপাচারে হ্যাঁ বলছে। সিঁদুর দান সমাপ্ত, তবুও পুঁটি দিদির দেখা নেই। আমি নিজের মুখের মধ্যে হাত ঢুকিয়ে বাবার কোলে বসে আছি। বিয়ে শেষ। আমি বোধহয় বাবার কোলেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন দিদি সব্বাইকে কাঁদিয়ে নিজে কেঁদে চলে গেল। মামা ওকে বিদায় করছে তখন মামাকেও চিনতে পারলাম। আবার কালো হয়ে গেল পর্দা। অষ্টমঙ্গলায় দিদি ফিরছে। সেকালে এসব বিয়েবাড়িতে মাসখানেক ধরে লোক বসে থাকত, আর তাছাড়া আমার মামার বাড়ি ছিল সুবৃহৎ। অষ্টমঙ্গলায় দিদি ফিরতে আমি ছোটবেলার ডাকে ডেকে উঠলাম, সুতপাদি, হুলু, কেমন আছিস? তোতলা কথায় আমি বললাম, ভালো। এবার দিদি আমায় আদর করে ঠিক পিছনে ফিরে তাকাল। দিদির দিকে দেখে আমিও পিছন ফিরলাম, আর ফিরতেই দেখলাম ওই তো পুঁটি দি। হ্যাঁ, ফিরে এসেছে। কিন্তু কি আশ্চর্য, তার শরীরে কাপড় নয়, আছে ছেলেদের মতন পোশাক, জামা আর বিলেতি ছেলেদের প্যান্ট। সুতপাদি তো তখন ওর দিকে তাকিয়ে তখন কাজের মাসির মেয়ে পুঁটি তার উদ্দেশ্যে প্রশ্ন করছে, কিরে, চিনতে পারলি আমায়?
হ্যাঁ, কেন চিনব না? এই বলে সুতপাদি স্বামীর দিকে তাকিয়ে সলজ্জে সাথে সাথে পরিচয় দিল। ও পুটি, আমাদের কাজের মাসির মেয়ে। পুঁটিদির মুখ কেমন যেন কঠিন হয়ে গেল। বিমর্ষ কঠিন হয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, আয় ভিতরে আয়। জামাইবাবু প্রশ্ন করল, তোমাদের বাড়ির কাজের লোক এমন ছেলেদের পোশাক পরে? জামাইবাবুর প্রশ্ন শুনে সবাই যখন হেসে উঠছে, পুটিদি সবেগে দৌড়ে ঘরে ঢুকে গেল। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার ৪র্থ পর্ব। গল্প পাঠে অন্বেষণ সরকার। রক্তিমের চরিত্রে অভিক জাঠি, অনিমেষের চরিত্রে সাত্তকী ঘোষ, কুট্টরিতান্ত্রিকের চেলার চরিত্রে আশিস কুমার বাগ, কুট্টরি তান্ত্রিকের চরিত্রে বিরূপাক্ষ চক্রবর্তী, সুতপা দিদির চরিত্রে যথাক্রমে রিম্পা রায়, পারমিতা রায়, অনিন্দিতা বাগ এবং মুনা চ্যাটার্জি। পুঁটির চরিত্রে যথাক্রমে অয়ত্রিকা দাস, ঐশানী ঘোষ এবং গায়ত্রী চৌধুরী। ছোট রক্তিমের চরিত্রে রিতম বসু রায়, সুতপা দিদির বরের চরিত্রে সরজিৎ ঘোষ এবং কাকিমার চরিত্রে পায়েল সাহা। এরপর কি হলো সুতপা দিদির, আর কি বা হলো রক্তিমের, জানতে হলে চোখ রাখুন আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।